সমস্যাটা জানাই না। প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞানের আজকে আমরা ক্লাস শুরু করব। এখানে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্র, উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান গত দুইটা ক্লাসে জনাব শাইলা ইয়াসমিন ম্যাডাম এবং জনাব জান্নাতুল ফেরদৌস ম্যাডাম হিসাবের শ্রেণী বিভাগ, হিসাবগুলো কি এবং জাবেদা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে। আমরা আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের রেওয়ামিল সম্পর্কে শিখব। জান্নাতুল ফেরদৌস ম্যাডাম এবং শাইলা ইয়াসমিন ম্যাডাম ওনারা জাবেদা এবং খতিয়ান সম্পর্কে আরও বিস্তারিত বলবে। আমরা রেওয়ামিল সম্পর্কে আজকে আলোচনা করব। রেওয়ামিল তোমরা আগেই জানো, নবম দশম শ্রেণীতেও রেওয়ামিল ছিল। এখানে যে তোমাদের রেওয়ামিলের যে চ্যাপ্টারটা, এই রেওয়ামিলের চ্যাপ্টারে দুইটা ভাগ আছে। প্রথম ভাগে হচ্ছে রেওয়ামিল প্রস্তুত করা, দ্বিতীয় ভাগে হচ্ছে যদি কোনো ভুল হয়, আমরা জানি যে রেওয়ামিল হতে ভুলগুলো সংশোধন করার সুযোগ থাকে, অর্থাৎ রেওয়ামিলে কোনো হিসাবে কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা এটা চিহ্নিত করার একটা সুযোগ থাকে। তো যদি চিহ্নিত করা যায় তাহলে সেই ভুলগুলো সংশোধন করার জন্যে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, অর্থাৎ জাবেদা করার চেষ্টা করব। একটু আমি যদি তোমাদের কাছ থেকে একটা মিনিট একটু সময় নিই, টেকনিক্যাল কারণে। দিয়ে দাও। ওকে, আমরা উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আমরা রেওয়ামিল তৈরি করা, কিভাবে রেওয়ামিল প্রস্তুত করতে হয় এ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা অর্জন করব। রেওয়ামিল রেওয়ামিল কি জিনিস? রেওয়ামিল আমরা বলে নেই, রেওয়ামিল আসলে কোনো হিসাব নয়। রেওয়ামিল হচ্ছে একটা বিবরণী। আমাদের হিসাব বিজ্ঞানের হিসাবের মূল ভিত্তিটা হচ্ছে লেনদেন। কোনো একটি ঘটনার সাথে যদি আর্থিক সংশ্লিষ্টতা থাকে কোম্পানির, তখন কোম্পানি সেটা হিসাবে লিপিবদ্ধ করে। কোনো একটি ঘটনার সাথে যদি আর্থিক সংশ্লিষ্টতা থাকে তখন সেটা হিসাবে লিপিবদ্ধ করা হয়। এই যে ঘটনাগুলো হিসাবে লিপিবদ্ধ করা হয় সেটাকে বলা হয় জাবেদা। ম্যাডাম নিশ্চয়ই বলেছেন যে জাবেদার ক্ষেত্রে দুতরফা দাখিলা পদ্ধতি নীতি অনুসরণ করা হয়, অর্থাৎ প্রত্যেকটা লেনদেনের দ্বৈত সত্তাকে স্বীকার করা হয় এবং প্রত্যেকটা লেনদেনের দুইটা হিসাব লিপিবদ্ধ করা হয়। এই দুইটা হিসাব লিপিবদ্ধ করার পর হিসাবগুলোকে সংক্ষিপ্ত ও শ্রেণীবদ্ধকরণের জন্য আমরা খতিয়ান প্রস্তুত করি। খতিয়ান মূলত হচ্ছে প্রতিষ্ঠানের পাকা বই, অর্থাৎ প্রত্যেকটা হিসাব তার হিসাবের অধীনের যে লেনদেনগুলো আছে সবগুলো লেনদেন একটা বইয়ে লিপিবদ্ধ করা হয়। এক একটা হিসাবের জন্য প্রতিষ্ঠান আলাদা আলাদা এক প্রস্থ খতিয়ান প্রস্তুত করে। যেমন যন্ত্রপাতি, তার জন্য আলাদা একটা হিসাব হবে। আসবাবপত্র, এটার জন্য আলাদা একটা হিসাব প্রতিষ্ঠান প্রস্তুত করে থাকে। ক্রয়ের জন্য আলাদা হিসাব, বিক্রয়ের জন্য আলাদা একটা হিসাব প্রস্তুত করে। এই যে হিসাবগুলো প্রস্তুত করা হয়, প্রত্যেকটা হিসাবের ব্যালেন্সগুলো নিয়ে আমাদের হিসাব বিজ্ঞানের মূল কাজ, অর্থাৎ আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। একটা নির্দিষ্ট সময় শেষে হিসাবের যে ব্যালেন্সগুলো আছে, উদ্ধৃতগুলো এবং নগদান বইয়ের যে উদ্ধৃতগুলো থাকে, এই নগদান বইয়ের উদ্ধৃত এবং আমাদের খতিয়ানের উদ্ধৃতগুলো নিয়ে একটা বিবরণী প্রস্তুত করা হয়। যেই বিবরণীটার নাম হচ্ছে রেওয়ামিল। এই বিবরণী প্রস্তুত করার মূল উদ্দেশ্য হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করা। যদি প্রত্যেকটা খতিয়ান আলাদা আলাদা, যেহেতু আমরা বলছি যে খতিয়ান আলাদা আলাদা পৃষ্ঠায় আলাদা আলাদা খতিয়ান করা হয়, সবগুলো পৃষ্ঠার খতিয়ান খুঁজে বের করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এজন্যে
বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এজন্য প্রতিষ্ঠান যেটা করে সেটা হচ্ছে যে সবগুলো খতিয়ানের জের একটা প্রস্থ কাগজে প্রতিষ্ঠান নিয়ে নেয়, ব্যালেন্সগুলো নিয়ে নেয়, খতিয়ানের জের এবং নগদান বইয়ের জের। এই যে এক প্রস্থ কাগজে সবগুলো হিসাব একসাথে লিপিবদ্ধ করা, এই এক প্রস্থ কাগজে একসাথে সবগুলো হিসাব লিপিবদ্ধ করে একটা বিবরণী প্রস্তুত করাটাকেই রেওয়া মিল বলে। তাহলে আমরা বারে বারে বলতেছি রেওয়া মিল এটা আসলে কোনো হিসাব নয়, এটা হচ্ছে বিবরণী, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা এবং আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করা। আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করা ও হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় সেই বিবরণীকে বলা হয় রেওয়া মিল। রেওয়া মিলে প্রত্যেকটা হিসাবের, আমরা তো জানি যে প্রত্যেকটা হিসাবের স্বাভাবিক যে ডেবিট অথবা ক্রেডিট হতে পারে। আমরা খতিয়ানের যে জেরগুলো আছে এই ডেবিট এবং ক্রেডিট জেরগুলো নিয়েই মূলত রেওয়া মিল প্রস্তুত করা হয়। রেওয়া মিল প্রস্তুত করার ক্ষেত্রে আমরা যে টেবলটা অনুসরণ করি সেই টেবলটা হচ্ছে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। অর্থাৎ খতিয়ানের কিছু কিছু উদ্ধৃত ডেবিট হতে পারে, কিছু কিছু উদ্ধৃত ক্রেডিট হতে পারে। ডেবিটের উদ্ধৃতগুলো আমরা ডেবিট পাশে লিখব, ক্রেডিটের উদ্ধৃতগুলো আমরা ক্রেডিট পাশে লিখব। তাছাড়া একটা রেফারেন্সের ঘর রাখা হয়, সূত্র অথবা তুমি খতিয়ান পৃষ্ঠা এটাও লিখতে পারো। তারপরে লেখা হয় বিবরণ। এরপরে সবার প্রথমে যেটা লেখা হয় সেটা হচ্ছে ক্রমিক নং। তাহলে আমরা বলতে পারি যে একটা রেওয়া মিল, এবং এই রেওয়া মিল প্রস্তুত করতে হবে কোনো একটা নির্দিষ্ট দিনে, কোনো একটা নির্দিষ্ট টাইম, ফর পয়েন্ট অফ টাইম। হইতে পারে সেটা 31শে ডিসেম্বর 2017, হইতে পারে সেটা 30শে জুন 2018, হইতে পারে এটা 1 এপ্রিল 2019, এরকম এটা পয়েন্ট অফ টাইম। আমরা ধরে নিলাম যে রেওয়া মিলটা হতে পারে 30 জুন 2018 অথবা 31 ডিসেম্বর 2017। এরকমভাবে রেওয়া মিল প্রস্তুত করা হয়ে থাকে। বোর্ডের লেখাগুলো বোঝা যায় কিনা এটা যদি একটু কমেন্টে বলো তাহলে সুবিধা হয়। অনেক সময় দেখা যায় যে নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে বোর্ডের লেখাগুলো একটু ঝাপসা চলে আসে। আমরা একটু দেখি। আচ্ছা, আশা করি বোর্ডের লেখাগুলো দেখতে কোনো অসুবিধা হচ্ছে না। তো আমরা যেটা বলতেছি যে রেওয়া মিলের যে বিবরণীটা আছে এই বিবরণীটা আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করার লক্ষ্যে যে বিবরণীটা আমরা প্রস্তুত করি, বিবরণীটা প্রস্তুত করব একটা পয়েন্ট অফ টাইমে। সাধারণত দেখা যায় প্রতিষ্ঠান যে তারিখে আর্থিক বিবরণী প্রস্তুত করে সেই তারিখে রেওয়া মিল তৈরি করে থাকে। এক্ষেত্রে প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী প্রস্তুত করাটা কিছুটা সহজতর হয়। তো রেওয়া মিলের এই যে ডেবিট এবং ক্রেডিট, রেওয়া মিল প্রস্তুত করা সহজ। তোমরা যদি একটু প্রত্যেকটা হিসাবের স্বাভাবিক জের কি হতে পারে এ সম্পর্কে একটু ধারণা নিতে পারো তাহলে রেওয়া মিল খুব সহজে প্রস্তুত করতে পারবা। স্বাভাবিক জের কি? প্রত্যেকটা লেনদেনের যে হিসাবগুলো জড়িত থাকে, প্রত্যেকটা লেনদেনের সাথে হিসাবগুলোর একটা সাধারণ প্রবণতা হচ্ছে প্রত্যেকটা লেনদেন সাধারণত, যেমন আমরা যদি ধরে নিই যে নগদ সাধারণত ডেবিট হয়। আমরা যদি ধরি যে প্রদেয় হিসাব এটা সাধারণত ক্রেডিট হয়। কেন হয়? আমাদের যে দুতরফা দাখিলা পদ্ধতির যে নিয়ম, দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুযায়ী হিসাব সমীকরণ বলতে আমরা বুঝি এ ইজ ইকুয়াল টু এল প্লাস ও ই। এ হচ্ছে সম্পদ, এল হচ্ছে দায়। এখানে দায় বলতে আমরা বুঝবো বহির্দায়, মালিক ছাড়া তৃতীয় পক্ষের নিকট যে দায়। ওই হচ্ছে মালিকানা সত্ত্ব, অর্থাৎ মালিকের যে দাবি বা অধিকার সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। এখানে এ হচ্ছে সম্পদ, এল হচ্ছে মালিক ছাড়া অন্য কোনো পক্ষের যে দায়, এবং
ও ই হচ্ছে কোনো একটি প্রতিষ্ঠানের উপর মালিকের যে অধিকার বা দাবি সেটা হচ্ছে ওই। ওই তোমরা সকলেই জানো যে ওই বা মালিকের সত্ত্ব 4টা উপাদান দ্বারা প্রভাবিত হয়। এই উপাদানগুলো হচ্ছে ক্যাপিটাল বা মূলধন, যেটাকে আমরা সংক্ষেপে সি দ্বারা প্রকাশ করি। তারপর হচ্ছে রেভিনিউ বা আয়, যেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। তারপর হচ্ছে ড্রয়িং বা উত্তোলন, যেটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। এবং এক্সপেন্সেস বা খরচ, যেটাকে ই দ্বারা প্রকাশ করা হয়। আমরা যদি মালিকানা সত্ত্বকে একটা তহবিল হিসাবে বিবেচনা করি বা একটা ক্যাশ বাক্স হিসাবে বিবেচনা করি, তাহলে এই 4টা উপাদান থাকবে এই বাক্সের মধ্যে। এই বক্সের 4টা উপাদানগুলো হচ্ছে ক্যাপিটাল, রেভিনিউ, ড্রয়িং এবং এক্সপেন্সেস। 4টা উপাদান, তার মধ্যে ক্যাপিটাল এ বাক্সে যোগ হবে, রেভিনিউ এ বাক্সে যোগ হবে, ড্রয়িং বিয়োগ করতে হবে এবং এক্সপেন্সেস বা খরচ সেটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা এই এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওই, এটার যদি আমরা আরেকটু বিশ্লেষণে যাই, তাহলে আমরা বলতে পারি এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওইকে বাংলে 2টা যোগ, সি প্লাস আর এই 2টা যোগ, মাইনাসের ডি এটা হবে বিয়োগ, মাইনাসের ই অর্থাৎ এক্সপেন্সেস সেটা হবে বিয়োগ। এখন সমীকরণ সমাধান করে আমরা যদি একটু লিখি, মাইনাস সমান চিহ্নের অপর পাশে চলে আসলে যোগ চিহ্ন হয়ে যাবে, তাহলে এ ডি ই ইজ ইকুয়াল টু এল সি আর। তাহলে আমরা বলতে পারি যে এ ডি ই ইজ ইকুয়াল টু এল সি আর। এই 6টা হচ্ছে আমাদের স্বাভাবিক হিসাব। আমাদের প্রত্যেকটা যে লেনদেন হয়, প্রত্যেকটা লেনদেনকে সাধারণত এই 6টা উপাদানে ভাগ করা হয়। প্রত্যেকটা লেনদেনকে এই 6টা উপাদানে ভাগ করা হয়। প্রত্যেকটা হিসাবকে, যদি কোনো লেনদেনে আর্থিক ঘটনার সাথে সম্পৃক্ত থাকে, তখনই প্রতিষ্ঠান হিসাবে লিপিবদ্ধ করে। আর হিসাবে লিপিবদ্ধ করার ক্ষেত্রে এই 6টা হিসাবে মূলত শ্রেণীবদ্ধ করে 6টা ক্যাটাগরি। এই 6টা ক্যাটাগরি যে লিপিবদ্ধ করে, এটার মূল ধারণাটা আসছে দুতরফা দাখিলা পদ্ধতি, লোকাপেসিওলের দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা হতে। দুতরফা দাখিলা পদ্ধতিতে আমরা জানি এ ইকুয়াল টু এল প্লাস ওই 4টা উপাদান দ্বারা প্রভাবিত হয়, ক্যাপিটাল, রেভিনিউ, ড্রয়িং, এক্সপেন্সেস। এই 4টা উপাদানকে আমরা যদি লিখি ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস ড্রয়িং মাইনাস এক্সপেন্সেস। এখন যদি আমরা সমীকরণ সমাধান করি, তাহলে আমাদের হচ্ছে এ মানে সম্পত্তি, ড্রয়িং বা উত্তোলন, ই হচ্ছে এক্সপেন্সেস এবং এল হচ্ছে দায়, সি হচ্ছে মূলধন আর হচ্ছে রেভিনিউ। এই 6টা উপাদান, এই 6টা উপাদানের এই যে 3টা উপাদান, এই 3টা উপাদান হবে রেওয়া মিলের ডেবিট পাশে এবং এই 3টা উপাদান হবে রেওয়া মিলের ক্রেডিট পাশে। আমরা সাধারণত ডেবিট ক্রেডিট বলি। ডেবিট ক্রেডিট বলতে মূলত বোঝানো হয় লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। যেটা হিসাবে লেফট হ্যান্ড সাইড এটাকে সাধারণত ডেবিট বলা হয়, রাইট হ্যান্ড সাইড ক্রেডিট। এবং হিসাবের যে আমাদের স্বর্ণসূত্র যেটাকে বলা হয় হিসাব বিজ্ঞানের, এ ইকুয়াল টু এল প্লাস ওই, এ ইকুয়াল টু এল প্লাস ওইর ক্ষেত্রে এ ডি ই এই 3টা উপাদান ডেবিট হয় এবং এল সি আর এই 3টা উপাদান ক্রেডিট হয়। এই যে 3টা উপাদান অ্যাসেটস, ড্রয়িং এবং এক্সপেন্সেস, এই 3টা উপাদানের স্বাভাবিক জের সাধারণত ডেবিট হয় এবং এই যে 3টা উপাদান এল সি আর এই 3টার স্বাভাবিক জের সাধারণত ক্রেডিট হয়। তো এখন কি আমরা বলবো না যে এগুলো কি জীবনে কোনোদিন ক্রেডিট হবে না, এগুলো কি কোনোদিন ডেবিট হবে না? হতে পারে, কিন্তু ডেবিট এবং ক্রেডিট করে আমরা যদি খতিয়ান করি, খতিয়ান করলে দেখা যায় সবসময় এই 3টা উপাদান ডেবিট হয়ে যায়। ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্সটা সাধারণত ডেবিট হয় আর এই 3টার ক্লোজিং ব্যালেন্স সাধারণত ক্রেডিট হয়। তাহলে ক্লোজিং ব্যালেন্স কি এগুলো দিক পরিবর্তন করতে পারে নাকি? যে অ্যাসেট, ড্রয়িং, এক্সপেন্সেস এগুলো কি কখনো ক্রেডিট ব্যালেন্স হতে পারে না খতিয়ানে? অথবা লাইবিলিটি, ক্যাপিটাল বা রেভিনিউ এগুলো কি ডেবিট ব্যালেন্স হতে পারে না? এর উত্তর হচ্ছে না। খুবই রেয়ার কেসে 2-1টা অ্যাকাউন্ট আছে যে অ্যাকাউন্টগুলোর খতিয়ানের সমাপনী উদ্ধৃত দিক পরিবর্তন করে। আমরা যেটা বললাম তার দিক, অর্থাৎ এটা ডেবিট, এটা ব্যালেন্স ক্রেডিট হয় অথবা ক্রেডিটের ব্যালেন্স ডেবিট হয়। তাছাড়া আর কোনো অ্যাকাউন্ট বা এন্ট্রি
কখনো দিক পরিবর্তন করে না। আমরা যদি বলি যে নগদান হিসাব এটা সবসময় ডেবিট ব্যালেন্স হবে। আমরা যদি খতিয়ান করি নগদের সকল লেনদেন নিয়ে এবং সেটার ব্যালেন্স সবসময় ডেবিটই হবে, এটা দিক পরিবর্তন করবে না এবং এটা ক্রেডিট ব্যালেন্স শো করবে না। তবে খুব রেয়ার কেসে দুই একটা হিসাবের ক্ষেত্রে হিসাব চেঞ্জ হতে পারে। যেমন ব্যাংক জমার ক্ষেত্রে কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি চলতি হিসাবে টাকা সংরক্ষণ করে, তখন চলতি হিসাবের ক্ষেত্রে ব্যাংক জমা যে টাকা আছে তার চাইতে বেশি টাকা উত্তোলনের সুযোগ দেয়। সেই ক্ষেত্রে ব্যাংক হিসাব কোনো ক্ষেত্রে ক্রেডিট ব্যালেন্স হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের ব্যালেন্সটা দিক পরিবর্তন করবে এবং এটা স্পেসিফিক করে বলা থাকবে। অন্যথায় আমরা ব্যাংক জমা যেটা আছে সেটাকে ডেবিট দেব। তো আমরা এই স্টেটমেন্টটা এখানে কেন বললাম সেটা হচ্ছে যে রেওয়া মিল প্রস্তুত করা সহজতর করার জন্যে আমাদের এই বিষয়টুকু জানা খুব জরুরি। আমরা যদি জানি যে এই তিনটা হিসাবগুলো কি এবং এই তিনটা হিসাব কি, তাহলে আমরা সহজেই ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করে রেওয়া মিল প্রস্তুত করতে পারবো। রেওয়া মিল প্রস্তুত করা তেমন কঠিন কোনো কাজ না। তুমি শুধুমাত্র টেবলটা করবা, এই টেবলের মধ্যে তোমার যে হিসাবগুলো দেয়া থাকবে, হিসাবের যেটা ডেবিট এটা ডেবিট পাশে লিখবা, যেটা ক্রেডিট সেটা ক্রেডিট পাশে লিখবা। এখন হিসাবগুলো চেনাটা হচ্ছে আমাদের মূল কাজ। আমরা যদি রেওয়া মিলের নিয়মের দিকে যাই, যে রেওয়া মিল কীভাবে প্রস্তুত করতে হবে, শুধু এই তিনটা হিসাব আরও যদি একটু বিস্তারিতভাবে বলি, তাহলে রেওয়া মিলের ক্ষেত্রে সম্পত্তি দায় এবং সম্পত্তি উত্তোলন এবং খরচ ডেবিট হবে। আমরা যদি রেওয়া মিলের নিয়মগুলো একটু লিখি তাহলে আমরা বলতে পারি যে সম্পত্তি উত্তোলন ও খরচ, সম্পত্তি উত্তোলন এবং খরচ এই তিনটা হিসাব, খরচ হিসাব ডেবিট হবে। সম্পত্তি যত ধরনের সম্পত্তি আছে, নগদ, আসবাবপত্র, যন্ত্রপাতি, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, ঠিক আছে, এগুলো হচ্ছে ডেবিট। উত্তোলন মালিক কর্তৃক উত্তোলন, নগদ উত্তোলন, পণ্য উত্তোলন যাই থাকুক, এবং যাবতীয় খরচ, বেতন ভাতা, বিভিন্ন ধরনের ভাড়া খরচ, বিমা খরচ, উপযোগ খরচ, টেলিফোন খরচ, এই খরচগুলো হবে ডেবিট। ক্রেডিট হবে কি? ক্রেডিট হবে তিনটা জিনিস। একটা হচ্ছে দায়, যেটাকে আমরা বহির্দায় বলি, তারপরে হচ্ছে মূলধন, মালিক ব্যবসায় যে অর্থ সরবরাহ করে সেটা হচ্ছে মূলধন, ও আয়, যাবতীয় আয় হিসাব, এগুলো হবে ক্রেডিট। আমাদের যে হিসাবগুলো দেয়া থাকবে, এই হিসাবগুলোর আমরা বলতে পারবো যে প্রায় সবগুলো, তোমার অঙ্কের যে হিসাবগুলো দেয়া থাকবে প্রায় সবগুলো তুমি এই 6টা এই সাধারণ 2টা জিনিস যদি মনে রাখো তাহলে হয়ে যাবে। এখানে কি বলছি আমরা? সম্পত্তি উত্তোলন এবং খরচ এই হিসাব হবে ডেবিট, দায়, মূলধন এবং আয় এই তিনটা হবে ক্রেডিট। সম্পত্তি উত্তোলনে কোনগুলো সম্পত্তি, কোনগুলো উত্তোলন, কোনগুলো খরচ, এটা আমাদের আগের ক্লাসে আলোচনা হয়েছে। স্যাররা পরবর্তী ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করবে, আমি সংক্ষেপে একটু বলে যাই। সম্পত্তি হচ্ছে যেগুলা ব্যবসায়ের আয় উপার্জনে সহায়তা করে, ব্যবসার আয় উপার্জনে সহায়তা করে, কোনো অর্থনৈতিক পরিসম্পদ যা ব্যবসায় আয় উপার্জনে সহায়তা করে। সম্পত্তিগুলোকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। স্থায়ী সম্পদ যেগুলো ব্যবসায় অনেক দিন সেবা সুবিধা দেয় সেটা হচ্ছে স্থায়ী সম্পদ। চলতি সম্পদ হচ্ছে যে সম্পদগুলো ব্যবসার পরিচালনা কাজে ব্যবহার করা হয় এবং যার কার্যকারিতা 1 বছরের মধ্যেই শেষ হয়ে যায়, সেটা হচ্ছে চলতি সম্পদ। বিনিয়োগ বলতে বোঝায় অন্য কোনো কোম্পানির শেয়ার, সিকিউরিটি বা সঞ্চয়পত্রে বিনিয়োগ করা, অন্য কোনো কোম্পানির শেয়ার, সিকিউরিটি বা সরকারি সঞ্চয়পত্রে বিনিয়োগ করা, এবং ভূমি বা দালান কোঠা
যা কোম্পানি নিজে ব্যবহার করে না। ভূমি বা দালান কোঠা যা কোম্পানি নিজে ব্যবহার করে না কিন্তু এটা অন্য কেউকে ব্যবহার করার অধিকার প্রদানের মাধ্যমে কোম্পানি আয় উপার্জন করে, সেটা বিনিয়োগ হিসাবে গণ্য হয়। উত্তোলন। উত্তোলন হচ্ছে ব্যবসা হতে মালিক ভবিষ্যৎ মুনাফার প্রত্যাশায় যে অর্থ নগদে নিয়ে যায় সেটা হচ্ছে উত্তোলন। পণ্যও নিতে পারে বা অন্য কোনোভাবেও নিতে পারে। এক মালিকানা কারবারের ক্ষেত্রে আয়করও উত্তোলনের অংশ হিসাবে গণ্য হয়। জীবন বীমা প্রিমিয়াম উত্তোলন হিসাবে গণ্য হয়, কারণ এক মালিকানা কারবারের মালিক ব্যবসায়ের আয়কর প্রদান যে করে সেটা মালিকের নিজের ব্যক্তিগত আয়কর প্রদান করতে হয়। খরচ। আয় উপার্জন করতে যে খরচগুলো হয়, যেগুলো আয় উপার্জনে প্রয়োজন হয়, সেটা হচ্ছে খরচ। আমরা যদি ছোট্ট একটা উদাহরণ বলি, যে ধরো পাউরুটি তৈরি করতে হবে, কোনো একটা কনফেকশনারি বা বেকারির দোকান, তাদের মূল কর্মকাণ্ড হচ্ছে রুটি, পাউরুটি, কেক এগুলো উৎপাদন করে বিক্রি করা। তো পাউরুটি উৎপাদন করার ক্ষেত্রে তার যেই খরচগুলো আছে, কী কী খরচ হতে পারে পাউরুটি উৎপাদনের ক্ষেত্রে, যে আটা বা ময়দা, দুধ, চিনি, ডিম বা অন্য যে উপাদানগুলো আছে এগুলো হচ্ছে তার খরচ। আরেকটা খরচ হচ্ছে অফিস এবং প্রশাসনিক খরচ, তার এই যে বেকারি চালানোর জন্য তার কিছু খরচ আছে, আবার পাউরুটিগুলো বিক্রি করার জন্য তার কিছু খরচ আছে। পাউরুটি বিক্রি করার জন্য তার খরচগুলো যদি আমরা বলি যে বিজ্ঞাপন খরচ, অথবা পাউরুটি বিভিন্ন জায়গায় দিয়ে আসার যে খরচটা, পরিবহন খরচ, এগুলা। অফিস ও প্রশাসনিক খরচ বলতে আমরা যেটা বলতে পারি যে তার বেকারিতে যারা পরিচালনা করে তাদের বেতন ভাতা, এগুলো হচ্ছে খরচ হিসাবে গণ্য হয়। আয় উপার্জন করার ক্ষেত্রে প্রতিষ্ঠানে যেগুলো যে ব্যয় করতে হয়, আয় উপার্জন করার ক্ষেত্রে যে ব্যয়গুলো করতে হয় এবং যার উপযোগিতা শেষ হয়ে যায় সাথে সাথে, মানে আমরা আরও যদি স্পেসিফিক করে বলি যে এক্সপেন্সেস ইজ দ্য ইউজড আপ কস্ট, ব্যয়ের যে অংশ ভোগ করা হয়ে যায় সেটাই হচ্ছে খরচ। এক্সপেন্সেস ইজ দ্য ইউজড আপ, যে খরচটা আমরা ভোগ করে ফেলি, ব্যয়ের যে অংশ, সেটাই হচ্ছে খরচ। দায়। দায় বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে সম্পত্তির, ব্যবসায় প্রতিষ্ঠানের যে সম্পত্তি আছে এই সম্পত্তির উপর তৃতীয় পক্ষের দাবি বা অধিকার, সেটা হচ্ছে দায়। ব্যবসায়ের যে সম্পত্তি আছে সেটার উপর তৃতীয় পক্ষের, মালিক ছাড়া অন্য কারো, পাওনাদার হতে পারে বা সরকার বা অন্য কারো যদি কোনো দায় থাকে, সেটা হচ্ছে দায় বা বহির্দায় হিসেবে চিহ্নিত হয়। মূলধন। মূলধন হচ্ছে ব্যবসার মালিক যা সরবরাহ করে, নগদ টাকা, পণ্যদ্রব্য, কোনো সম্পত্তি বা অন্য কোনো কিছু যা ব্যবসার মালিক সরবরাহ করে, সেটা হচ্ছে মূলধন। আর আয়, এখানে আয় হচ্ছে ব্যবসার পরিচালনা কর্মকাণ্ড হতে প্রতিষ্ঠান যে অর্থ উপার্জন করে সেটাই হচ্ছে তার আয়। আয় আবার দুই ধরনের, একটা হচ্ছে পরিচালনায়, অপরিচালনায়। ব্যবসার স্বাভাবিক যে কর্মকাণ্ড সেটা হচ্ছে পরিচালনায়, আর যে কর্মকাণ্ডগুলা ব্যবসার স্বাভাবিক কার্যক্রমের অংশ নয়। আমরা যদি ওই যে বেকারির কথাই যদি বলি, বেকারি বা কনফেকশনারি দোকানের তারা যে রুটি, পাউরুটি, কেক এগুলো বিক্রি করে তারা যে অর্থ উপার্জন করে সেটা হচ্ছে তাদের আয়। আর তাদের ব্যবসা করার ফলে যে নেট লাভ হয়, সে লাভটা মালিকে যদি না নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে পুনর্বিনিয়োগের জন্য রাখে, অথবা নগদ টাকা যদি ব্যবসা প্রতিষ্ঠানে থাকে, তো এই নগদ টাকাগুলা যখন মালিক ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠানে নির্দিষ্ট মুনাফা বা সুদের বিনিময়ে বিনিয়োগ করে, তখন যে অর্থটা উপার্জন হয় সেটাকে বলা হয় অপরিচালনা আয়। অর্থাৎ ব্যবসার স্বাভাবিক কর্মকাণ্ড হতে যে আয় হয় সেটা পরিচালনা আয়, আর ব্যবসার স্বাভাবিক কর্মকাণ্ডের অংশ নয় অন্য কোনোভাবে যদি কোম্পানি কোনো অর্থ উপার্জন করে থাকে, সেটা অপরিচালনা আয় হিসাবে গণ্য হয়। দায়কে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্বল্পমেয়াদী দায় আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। স্বল্পমেয়াদী দায় যেটা, সেটা হচ্ছে যে দায়গুলা এক বছরের মধ্যে, সাধারণত এক বছরের মধ্যে কোম্পানি এই দায়গুলা পরিশোধ করে দেয়, আর চলতি সম্পত্তি উপার্জন করার জন্য এই দায়গুলা প্রয়োজন হয়। চলতি সম্পত্তি উপার্জন করার জন্য, যেমন মজুত পণ্য কোম্পানিকে যদি ক্রয় করতে হয়, যদি কোম্পানি মজুত পণ্য বাকিতে ক্রয় করে তাহলে প্রদেয় হিসাবের সৃষ্টি হবে। এই প্রদেয় হিসাবটা কিন্তু আবার চলতি দায় হিসাবে গণ্য হয়। আর দীর্ঘমেয়াদী দায় হচ্ছে ঋণপত্র, সেটা দীর্ঘমেয়াদী দায় হিসাবে আমরা বলতে পারি। আমাদের যে এতক্ষণের আলোচনায় তোমরা যদি একটু মনোযোগ দিয়ে থাকো তাহলে নিশ্চয়ই জানো যে আমরা অনেকগুলো হিসাবের নাম এখানে
বলে ফেলেছি। অনেকগুলা হিসাব, নগদ, আসবাবপত্র, যন্ত্রপাতি, কলকবজা, প্রদেয় হিসাব, প্রদেয় নোট, ঠিক আছে, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, এই যে হিসাবগুলো আছে, এই হিসাবগুলো তুমি যদি চিনতে পারো যে কোনটা সম্পত্তি, তাহলে তুমি এটা রেওয়া মিলে ডেবিট পাশে লিখবা, উত্তোলন ডেবিট পাশে লিখবা, খরচ, বেতন, ভাড়া, বিমা খরচ, উপযোগ খরচ, পরিবহন খরচ, এগুলো হবে ডেবিট পাশে। দায় যেটা বললাম যে প্রদেয় হিসাব, প্রদেয় নোট, বকেয়া খরচ, অনুপার্জিত আয়, এগুলা আমরা ক্রেডিট পাশে লিখব। মূলধন ক্রেডিট পাশে লিখব। আয় যদি হচ্ছে যে সেবায় বা অন্য কোনো পরিচালনায় বিক্রয় হতে আয়, এবং অপরিচালনা আয় যেমন সুদ আয় যেটা, সেটা অপরিচালনা আয় হিসেবে গণ্য হবে। এগুলো ছাড়াও আরও কিছু সাপোর্টিং নিয়ম আমরা যদি বলি, যে হিসাব ডেবিট, আমরা যে হিসাব ডেবিট করব, যে হিসাব ডেবিট তার সুদ অথবা তার উপর যদি কোনো সঞ্চিতি ধার্য করা হয়, সঞ্চিতি, সুদ, সঞ্চিতি, প্রভিশন, এরকম যদি কিছু থাকে, সেটা হবে ক্রেডিট হবে, রেওয়া মিলের ক্রেডিট পাশে বসবে। যে হিসাব ডেবিট, যেমন আমরা যদি বলি যে বিনিয়োগ হচ্ছে যদি ডেবিট পাশে থাকে তাহলে তার সুদ ক্রেডিট পাশে যাবে। আমরা যদি বলি যে ঋণপত্র যদি ক্রেডিট পাশে থাকে তাহলে তার সুদ এটা ডেবিট পাশে বসবে রেওয়া মিলে। দেনাদারের উপর যদি কোনো সঞ্চিতি ধার্য করা হয় তাহলে দেনাদার সাধারণত দেনাদার ডেবিট পাশে বসে, আর দেনাদারের যে সঞ্চিতি আছে, অনাদায়ী পাওনা সঞ্চিতি বলি যেটাকে, সেটা ক্রেডিট পাশে যাবে। আবার পাওনাদার হচ্ছে দায় ক্রেডিট পাশে বসবে। এখন পাওনাদারের উপর যদি কোনো সঞ্চিতি ধার্য করা হয় তাহলে পাওনাদারের সঞ্চিতিটা ডেবিট পাশে বসাতে হবে। একইভাবে আমরা বলতে পারি যে হিসাবটা ক্রেডিট হবে, যে হিসাবটা ক্রেডিট তার সুদ বা সঞ্চিতি সেটা ডেবিট হবে। যে হিসাবটা ক্রেডিট হবে তার সুদ বা সঞ্চিতি যদি থাকে তাহলে সেটা রেওয়া মিলের ডেবিট পাশে বসাতে হবে। যেটা বললাম যে পাওনাদার হয় ক্রেডিট, তার সঞ্চিতি ডেবিট হবে। তারপর হচ্ছে ঋণপত্র ক্রেডিট, তার সুদ, ঋণপত্রের সুদ, এটা ডেবিট করতে হবে। আমরা তারপর যাই, যদি কোনো ফেরত থাকে, যেমন ক্রয় ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট, অথবা কন্ট্রা অ্যাকাউন্ট যদি থাকে, বিপরীত হিসাব, সাধারণত বিপরীত সম্পত্তি হিসাব, যেমন অপচয় সঞ্চিতি, যেটা যে কোনো স্থায়ী সম্পত্তি যেটা আছে, স্থায়ী সম্পত্তি আমরা ডেবিট পাশে লিখি, কিন্তু স্থায়ী সম্পত্তির উপর যদি কোনো সঞ্চিতি ধার্য করা হয় যেমন অপচয় সঞ্চিতি, এটাকে বিপরীত সম্পত্তি হিসাব বলা হয়। বিপরীত সম্পত্তি কোনো হিসাব যদি থাকে, তখন যেহেতু স্থায়ী সম্পত্তি ডেবিট, তখন বিপরীত সম্পত্তি অর্থাৎ সম্পত্তির অপচয় সঞ্চিতি হিসাবটা ক্রেডিট করতে হবে। এরপর আসি আমরা আয় ব্যয়ের ক্ষেত্রে যাবতীয় আয় হলে ক্রেডিট হবে, খরচ হলে ডেবিট হবে। তবে খরচের ক্ষেত্রে অনেক সময় কোনো অঙ্কে বিক্রিত পণ্যের ব্যয় বা সমাপনী মজুত দেওয়া থাকে, অনেক সময় অঙ্কের মধ্যে তোমার ক্রয়ের সাথে খরচ এগুলো আলাদা করে দেওয়া থাকে। আমরা যদি সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র কি? বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ পণ্য ক্রয় বিয়োগ সমাপনী মজুত পণ্য। আবার সমন্বিত ক্রয়, এটার সূত্র এটাই যে প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় বিয়োগ সমাপনী মজুত, বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে অবশ্য প্রত্যক্ষ যে খরচগুলো আছে সেই খরচগুলো সমন্বয় করা হয়। সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় থাকলে আমাদের রেওয়া মিলে প্রারম্ভিক মজুত বসবে। রেওয়া মিলে প্রারম্ভিক মজুত আসবে না।
কিন্তু সমাপনী মজুদ রেওয়া মিলের ডেবিট পাশে লিখতে হবে। আবার বলি, সেটা হচ্ছে সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় যদি রেওয়া মিলে দেওয়া থাকে তাহলে প্রারম্ভিক মজুদ এটা রেওয়া মিলে আসবে না। সাধারণত আমরা প্রারম্ভিক মজুদ রেওয়া মিলে অন্তর্ভুক্ত করি, ক্রয় রেওয়া মিলে অন্তর্ভুক্ত করি, কিন্তু সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আমরা অন্তর্ভুক্ত করি না। তবে যদি কোনো অঙ্কে সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকে তাহলে আমরা প্রারম্ভিক মজুদ অন্তর্ভুক্ত করব না, সমাপনী মজুদ রেওয়া মিলে ডেবিট পাশে লিপিবদ্ধ করব। সমন্বিত ক্রয় থাকলে ক্রয় থাকবে না, তাহলে ক্রয় আসার প্রশ্ন। তবে যদি কোনো অঙ্কে আবার সমন্বিত ক্রয়ের পরে ক্রয় দেওয়া থাকে, এটা অনেক সময় কনফিউজড করার জন্য দিয়ে দেয়, সমন্বিত ক্রয় তারপরেও ক্রয়। সমন্বিত ক্রয়ের মধ্যে ক্রয় অন্তর্ভুক্ত আছে, সেটা লেখার কোনো দরকার নেই। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। আমরা উপরেরগুলো একটু মুছে ফেলি, মুছে আমরা আবার নতুন করে আর কিছু লিখি। আমরা একটু উপরে লিখি। সম্ভাব্য দায়। সম্ভাব্য দায় কি এ সম্পর্কে আমরা একটু শিখি। দেখা জানি যে দায় এখনো সৃষ্টি হয়নি তবে সৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা আছে সেটাকে বলা হয় সম্ভাব্য দায়। যে দায় এখনো সৃষ্টি হয়নি তবে এই দায় সৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা আছে সেটাকে বলা হয় সম্ভাব্য দায়। যেমন আমাদের কোম্পানির বিরুদ্ধে কেউ একজন পরিবেশ দূষণ বা অন্য কোনো একটা বিষয়ে মামলা করলো। যদি এই মামলায় আমরা জিতে যাই তাহলে আমাদের কোনো ক্ষতিপূরণ বা জরিমানা দিতে হবে না, কিন্তু এই মামলায় যদি আমরা হেরে যাই তাহলে যে মামলা করেছে তাকে আমাদের জরিমানা দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। যেহেতু এটা আদালতের বিচারাধীন বিষয়, এখনো নিষ্পত্তি হয় নাই, সেহেতু আমরা বলতে পারতেছি না এই মুহূর্তে যে আমরা কি এই দায় অর্থাৎ ক্ষতিপূরণ দিতে হবে কি দিতে হবে না। যদি ক্ষতিপূরণ দিতে হয় তখন সেটা আমাদের দায় হিসাবে লিপিবদ্ধ করতে হবে, কিন্তু যদি আমি ক্ষতিপূরণ না দিই তখন তো এটা আমাকে লিপিবদ্ধ করতে হবে না। এই জন্যে এগুলোকে বলা হয় সম্ভাব্য দায়। অর্থাৎ যে দায় এখনো সৃষ্টি হয়নি তবে দায় সৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা আছে, সেই সমস্ত দায়গুলোকে সম্ভাব্য দায় বলে। সম্ভাব্য দায় হিসাবে লিপিবদ্ধ হয় না। সম্ভাব্য দায় হিসাবে লিপিবদ্ধ হয় না। তোমার রেওয়া মিল বা অন্য আমরা যখন আর্থিক বিবরণী করব সেক্ষেত্রেও সম্ভাব্য দায় আমরা আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত করব না, কারণ সম্ভাব্য দায় হিসাবে সৃষ্টি নাও হতে পারে, আর দায় হিসাবে সৃষ্টি না হলে তখন সেটা আরও জটিলতা সৃষ্টি করবে। এজন্যে সম্ভাব্য দায় হিসাবের বিবরণী বা বই হতে বাদ দিয়ে দেওয়া হয়। এখানে একটা জিনিস আমরা লিখলাম যে প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ এগুলা সাধারণত মজুদ পণ্যের ক্ষেত্রে প্রারম্ভিক মজুদ অন্তর্ভুক্ত হয় যদি না বিক্রিত পণ্যের ব্যয় বা সমাপনী মজুদ দেওয়া থাকে। কিন্তু যদি অন্য কোনো এন্ট্রি থাকে, যেমন নগদ বা ব্যাংক জমা, এই যে হিসাবগুলো আছে নগদ বা ব্যাংক জমা, এই হিসাবগুলোর ক্ষেত্রে নগদ বা ব্যাংক জমা এই হিসাবগুলোর ক্ষেত্রে সমাপনী মজুদ বা সমাপনী উদ্ধৃত্ত রেওয়া মিলে আসবে, সমাপনী উদ্ধৃত্ত রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে।
এখানে প্রারম্ভিক উদ্ধৃতগুলো যাবে না, কারণ রেওয়া মিল প্রস্তুত করা হয় নির্দিষ্ট হিসাবকাল শেষে। নির্দিষ্ট হিসাবকাল শেষে যে উদ্ধৃতগুলো থাকে সেই উদ্ধৃতগুলো নিয়ে রেওয়া মিল প্রস্তুত করা হয়। তাহলে সমাপনী মজুদ কেন আসলো না? কারণ ক্রয় এবং প্রারম্ভিক মজুদের মধ্যে সমাপনী মজুদ অন্তর্ভুক্ত থাকে, এর জন্য আমরা সমাপনী মজুদ অন্তর্ভুক্ত করি না। তবে যদি সমন্বিত ক্রয় লেখা ফেলাই তাহলে সমন্বিত ক্রয়ের মধ্যে সমাপনী মজুদ, সমন্বিত ক্রয় বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় বিয়োগ সমাপনী মজুদ। যেহেতু সমাপনী মজুদের টাকাটা বাদ দিয়ে দেওয়া হয়, সেজন্য সমন্বিত ক্রয় লিখলে সমাপনী মজুদের টাকাটা রেওয়া মিলে অন্তর্ভুক্ত করতে হয়। তাহলে আমরা যে এখানে এই 7টা নিয়ম লিখলাম, এগুলো যদি মোটামুটি মুখস্থ করা যায় তাহলে রেওয়া মিল করাটা অনেকাংশেই সহজ হবে। আমরা প্রথম দিক থেকে আবার যাই। রেওয়া মিলের সম্পত্তি, উত্তোলন এবং খরচ, এই 3টা হিসাব ডেবিট হবে। দায়, মূলধন এবং উত্তোলন, এই 3টা হিসাব হবে ক্রেডিট। যে হিসাব হবে ডেবিট তার সুদ, সঞ্চিতি বা অন্য কোনো কিছু থাকে, হিসাবের যদি কোনো কন্ট্রা অ্যাকাউন্ট থাকে সেটা ক্রেডিট হবে। যে হিসাব হচ্ছে ক্রেডিট তার সুদ, সঞ্চিতি বা অন্য কোনো কন্ট্রা অ্যাকাউন্ট যদি থাকে তখন সেটাকে ডেবিট করতে হবে। রেওয়া মিলে প্রারম্ভিক মজুদ এবং ক্রয় অন্তর্ভুক্ত হবে, সমাপনী মজুদ অন্তর্ভুক্ত হবে না। তবে সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে প্রারম্ভিক মজুদ রেওয়া মিলে লিখতে হবে না, কারণ ওই সমন্বিত ক্রয়ের মধ্যে প্রারম্ভিক মজুদ অন্তর্ভুক্ত থাকে। তবে আমরা যেহেতু সমাপনী মজুদ পণ্যটা সমন্বিত ক্রয়ের ক্ষেত্রে বাদ দিয়ে হিসাব করি, এর জন্য সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে ডেবিট পাশে লিখতে হবে। সম্ভাব্য দায়, যে দায় এখনও সৃষ্টি হয়নি এবং ভবিষ্যতে সৃষ্টি হবে কিনা এই সম্পর্কে আমরা নিশ্চিত নই, এর জন্য এটা হচ্ছে সম্ভাব্য দায়। আর সম্ভাব্য দায় রেওয়া মিলে লিপিবদ্ধ হয় না। সম্ভাব্য দায় আসলে হিসাবে লিপিবদ্ধ করা হয় না, এটাকে আলাদা নোট আকারে লিখতে হয়। আর্থিক বিবরণী প্রস্তুত করার সময়ও সম্ভাব্য দায় লেখা হয় না। নগদ বা ব্যাংক জমা যদি থাকে তাদের সমাপনী উদ্ধৃত রেওয়া মিল আসবে, কারণ রেওয়া মিল প্রস্তুত করা হয় একটা নির্দিষ্ট সময় শেষে। সমাপনী উদ্ধৃত রেওয়া মিলে লিখতে হয়, প্রারম্ভিক উদ্ধৃত লিখতে হয় না। এই হচ্ছে রেওয়া মিল তৈরি করার সাধারণ নিয়ম। এগুলো যদি আমরা দুই পাশে লিখি, ডেবিট এবং ক্রেডিট, দুই পাশে আমরা যোগ করব, যোগ করলে দুই পাশ মিলে যাবে। যদি দুই পাশ না মিলে যায় তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের হিসাবের গাণিতিক শুদ্ধ নয়, গাণিতিকভাবে আমাদের এটা শুদ্ধ নয়। তখন আমরা যদি কোম্পানির পার্সপেক্টিভে বিবেচনা করি, কোম্পানির পার্সপেক্টিভে হচ্ছে যে কোম্পানি তার হিসাবের যে খতিয়ানগুলো, লেনদেনগুলো পুনরায় যাচাই বাছাই করে দেখবে যে কোনো ভুল ত্রুটি আছে কিনা। ভুল ত্রুটি থাকলে পরবর্তীতে সংশোধনী জাবেদার মাধ্যমে এটা সংশোধন করবে। আর আমাদের পরীক্ষায় যে অঙ্ক দেওয়া থাকবে, পরীক্ষার অঙ্কের মধ্যে তোমার যদি রেওয়া মিল না মিলে তোমাকে একটু রিগ্রেডিয়াস চেক করতে হবে যে আসলে ডেবিটের টাকা ক্রেডিট হয়ে গেল কিনা, অথবা ক্রেডিটের টাকা ডেবিট পাশে চলে গেল কিনা সেটা দেখতে হবে। অনেক সময় আমরা আসলে লিখতে গিয়েও ভুল করে ফেলাই, যেমন লেখার কথা 69,000, অনেক সময় লেখা ফেলায় 96,000। তো সেটাও একটা বড় ফ্যাক্টর হিসাবে কাজ করে রেওয়া মিল প্রস্তুত করার সময়। যদি তুমি রেওয়া মিল না মিলে তখন দেখবা যে ওই যে 45,000 লেখা হয়েছে কিনা, 69,000, 96,000 টাকা লেখা হয়েছে কিনা, 27,000 টাকা, 72,000 টাকা লেখা হয়েছে কিনা, এই বিষয়গুলো করা হয়। এখানে একটা কমন রুল আছে, সেটা হচ্ছে যে তোমার যে ফিগারগুলো 9 দ্বারা বিভাজ্য হয় সেই ফিগারগুলোই সাধারণত বেশি চেক করতে হয় যে আসলে এই ফিগারগুলোতে যে কোনো ভুল আছে কিনা। আরেকটা সমস্যা হয় রেওয়া মিল প্রস্তুতের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ডেবিটের টাকা ক্রেডিট পাশে লেখা হয়েছে কিনা, অথবা ক্রেডিটের টাকা ডেবিট পাশে লেখা হয়েছে কিনা। অনেক সময় দেখা যায় যে ডেবিটের টাকা ক্রেডিট পাশে লেখা হয়ে যায় ভুল করে, এক্ষেত্রে চেক করতে হবে। রিগ্রেডিয়াস চেক করার পরেও তোমার হিসাব কোনোভাবেই মিলছে না, তখন রিগ্রেডিয়াস চেক করার পরেও যদি হিসাব না মিলে তখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অনিশ্চিত হিসাব দিয়ে আমরা মিলিয়ে ফেলব। অনিশ্চিত হিসাব রিগ্রেডিয়াস চেক করব, চেক করার পর যদি এটা না মিলে তখন আমরা অনিশ্চিত হিসাব দেব। যে পাশে টাকা কম থাকে সেই পাশে কোম্পানি মূলত অনিশ্চিত হিসাব দিয়ে প্রাথমিকভাবে হিসাবটা মিলায়, পরবর্তীতে কোথায় সমস্যা আছে সেটা খুঁজে বের করে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে, সমন্বয় জাবেদা মানে সংশোধনী জাবেদার মাধ্যমে ব্যবস্থা নেয়। তো এখন তুমি যদি তোমার বইয়ের রেওয়া মিল চ্যাপ্টারটা একটু ওপেন করো, বা এই ভিডিও দেখার পরে যদি তুমি তোমার ওই চ্যাপ্টারে যাও,
তাহলে দেখবা যে কতগুলো হিসাব দেওয়া আছে। তুমি হিসাবগুলো দেখবা, প্রথমে হিসাবগুলো তুমি শ্রেণী বিভাগ করবা, ক্লাসিফাইড করবা যে কোনটা কোন ধরনের হিসাব। এটা সম্পত্তিবাচক হিসাব বা ব্যক্তিবাচক হিসাব, অথবা দায়, আয়, ব্যয়, এগুলা দায়গুলা ডেবিট, এগুলা ক্রেডিট। আমরা এমনিতে কয়েকটা বলি, আজকে আগামী দিন আরও বিস্তারিত অঙ্ক করব। যে নগদ, এটা সম্পত্তি, ডেবিট হবে। ব্যাংক জমা, সম্পত্তি, ডেবিট হবে। যেটা বলেছিলাম আগে যে অনেক সময় ব্যাংক জমার উদ্ধৃত ক্রেডিট উদ্ধৃত হয়ে যায়, তখন সেটার নাম হয়ে যায় ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিট দিকে লিখতে হবে। আমাদের যাবতীয় সম্পত্তিগুলো আছে, যে আসবাবপত্র, কলকবজা, ভূমি ও দালান কোঠা, যা কিছু আছে সব এগুলা ডেবিট করতে হবে। ঠিক আছে, আমরা যদি যাই ক্রমিক নং, তারপরে আমাদের যে হিসাবের নাম, তারপরে সূত্র অথবা খতিয়ান পৃষ্ঠা, এরপর ডেবিট, তারপরে হচ্ছে ক্রেডিট। উপরে কোম্পানির নাম লিখবা, রেওয়া মিল, তারপর নির্দিষ্ট তারিখ। আমরা ধরে নিলাম ওই তারিখটা হচ্ছে 31 ডিসেম্বর 2018। ঠিক আছে, 31 ডিসেম্বর 2018 আমরা ক্রমিক নম্বর দিয়ে নগদ, আমরা ধরে নিই যে নগদ 10,000 টাকা। ফর এক্সাম্পল নগদ 10,000, তুমি 10,000 টাকা ডেবিট পাশে লিখবা। দুই পাশে ব্যাংক জমা অথবা ব্যাংক জমাতিরিক্ত থাকতে পারে। ব্যাংক জমাতিরিক্ত থাকলে ক্রেডিট পাশে লিখবা, ব্যাংক জমা থাকলে ডেবিট পাশে লিখবা। আমরা ধরে নিই ব্যাংক জমা 8,000 টাকা। তারপর হচ্ছে সম্পত্তি থাকতে পারে, আয় থাকতে পারে। সম্পত্তি যে কোনো ধরনের সম্পত্তি, আসবাবপত্র, কলকবজা, যন্ত্রপাতি, ভূমি, দালান কোঠা, ঠিক আছে, এগুলো থাকতে পারে। তো যে যত সম্পত্তিগুলো আছে, তুমি যে সম্পত্তিগুলোর নাম লিখবা, একটা নিচে নিচে নাম লিখবা এবং তার ব্যালেন্সগুলো ডেবিট পাশে লিখবা। সাধারণত সঞ্চিতিগুলো ক্রেডিট হয়। যেমন কোনো অঙ্কে ধরো দেওয়া আছে সাধারণ সঞ্চিতি। তো যদি সাধারণ সঞ্চিতি আমরা ধরে নিলাম যে সাধারণ সঞ্চিতি দেওয়া আছে 20,000 টাকা, তাহলে তুমি সাধারণ সঞ্চিতি ক্রেডিট পাশে লিখবা, সাধারণ সঞ্চিতি ক্রেডিট পাশে লিখবা। যে কোনো দায়, চলতি দায়, প্রদেয় হিসাব, প্রদেয় নোট, বকেয়া খরচ, অনুপার্জিত আয়, এই খরচগুলা ক্রেডিট পাশে লিখবা। ধরো অনুপার্জিত আয় আমরা ধরে নিলাম 5,000 টাকা আছে, এটা 5,000 টাকা ক্রেডিট পাশে লিখবা। আমরা বিনিয়োগের যদি কোনো বকেয়া সুদ যদি দেয়া থাকে, বিনিয়োগের বকেয়া সুদ, তো বিনিয়োগের বকেয়া সুদ এখানে একটু খেয়াল রাখতে হবে, যেটা কিন্তু বিনিয়োগের বকেয়া সুদ বলা আছে। তো বিনিয়োগের বকেয়া সুদ মানে হচ্ছে বকেয়া আয়, এটা সম্পদ। আমরা ধরে নিলাম যে বিনিয়োগের বকেয়া সুদ 10,000 টাকা। এখন কোনো অঙ্কে দেয়া থাকে শুধু বিনিয়োগের সুদ, এটা হচ্ছে আয়। আর বিনিয়োগের বকেয়া সুদ, বকেয়া এ কথাটা যদি লেখা থাকে, তখন এটা কিন্তু হয়ে যায় সম্পদ। ঠিক আছে, চলতি সম্পদ। তো বিনিয়োগের যদি বলা থাকে যে বিনিয়োগের সুদ, তখন এটা হয়ে যাবে সম্পদ। আমরা ধরে নিলাম যে বিনিয়োগের সুদ দেওয়া আছে 2,000 টাকা। এর দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে বিনিয়োগের বকেয়া সুদ মানে হচ্ছে বিগত অর্থ বছরে বিনিয়োগের সুদ বাবদ বকেয়া ছিল, যে অর্থ এখন আমরা পাইনি, এই অর্থ আমরা অতি শীঘ্রই পেয়ে যাব বলে আশাবাদী। পাইলে আমরা হিসাবটা বন্ধ করে ফেলব, এবং এটা বিগত সালের। আর বিনিয়োগের সুদ, শুধু যদি বিনিয়োগের সুদ লেখা থাকে, সেটার অর্থ হচ্ছে যে এটা চলতি বছরের আমাদের বিনিয়োগ কর্মকাণ্ড, অর্থাৎ অন্য কোনো শেয়ার, সিকিউরিটি বা সঞ্চয়পত্রে যে বিনিয়োগ করেছি, সেই বিনিয়োগের বাবদ আয় হবে, সেটা হচ্ছে বিনিয়োগের বকেয়া সুদ। এভাবে তোমাকে সিরিয়ালি প্রত্যেকটা হিসাব লিখতে হবে। হিসাব লেখার পরে তুমি দুই পাশ যোগ বিয়োগ করবা। আমরা যদি এটাই দেখি যে এদিকে আছে 20,000 টাকা, এদিকে যদি আছে 20, 8,000, 2,010, 30, 35,000 টাকা। তো এদিকে আছে 20,000, তাহলে তো হিসাব মিলে নাই। আমরা রিগ্রেডিয়াস চেক করব যে আমাদের সবগুলো হিসাব লেখা হয়েছে কিনা, কোনো হিসাব ভুল আছে কিনা, আমরা ডেবিটেরটা ক্রেডিট লিখলাম কিনা, অথবা ওই যেটা বললাম যে 54,000 টাকাকে 45,000 লিখছি কিনা, অথবা 27,000 টাকাকে 72,000 টাকা লেখা হয়েছে কিনা। আমরা এগুলো একটু রিগ্রেডিয়াস চেক করব। চেক করার পরেও যদি দেখি যে আমাদের হিসাব মিলছে না, তখন আমরা এই যে পার্থক্যটাকে আমরা অনিশ্চিত হিসাব দিয়ে লিখব।
এই পার্থক্যটাকে আমরা অনিশ্চিত হিসাব দিয়ে লিপিবদ্ধ করব এবং প্রাথমিক অবস্থায় আমরা দুই পাশ মিলিয়ে দিব রেওয়া মিলের। পরবর্তীতে এটা ওই প্রতিষ্ঠান যখন রেওয়া মিল প্রস্তুত করবে তখন রেওয়া মিলের দুই পাশ না মিলার যে কারণ অনিশ্চিত হিসাব প্রস্তুত করার জন্য সংশোধনী জাবেদা দিয়ে রেওয়া মিল সংশোধন করবে। এটাই হচ্ছে মূলত রেওয়া মিল। আমরা রেওয়া মিলের উপর একটা প্রাথমিক আলোচনা উপস্থাপন করলাম। তোমরা যদি বই নিয়ে রেওয়া মিলের সংক্রান্ত আর বিষয়গুলো একটু শিখো, আর ম্যাডামরা যে ক্লাসগুলো করছে বিভিন্ন হিসাব সম্পর্কে প্রাথমিক ধারণাগুলো নিয়ে আলোচনা করছে, যদি হিসাব সম্পর্কে প্রাথমিক ধারণাগুলো থাকে তোমরা হিসাবগুলো সম্পর্কে যত ক্লিয়ার কাট ধারণা হবে রেওয়া মিল প্রস্তুত করা তত সহজ হবে। হিসাব সম্পর্কে ক্লিয়ার কাট ধারণা থাকলে রেওয়া মিল খুব ইজিলি তৈরি করা যাবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, ধন্যবাদ।